হ্যালো ফ্রেন্ডস, গল্পের পরবর্তী অংশটুকু নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। নিত্য নতুন গল্প দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিয়ে থা পর্ব ৩। গভীর রাত, নিস্তব্ধ বারান্দায় একা বসে আছেন রমজান শেখ। একের পর এক সিগারেট টেনে চলছেন প্রায় ২ ঘন্টা ধরে। চোখগুলো অন্ধকার, তারাবিহীন আকাশে নিবন্ধ। আকাশে চাঁদও নেই। নিস্তব্ধতার মধ্যে রমজান শেখ একা একলা। তার বুক ছিঁড়ে বের হচ্ছে দীর্ঘশ্বাস। আজ আষাঢ়ের ১৫ তারিখ। এই তারিখ কারো জন্ম তারিখ নয়, কারো মৃত্যু তারিখও নয়, কারো বিবাহ তারিখও নয়। এই তারিখটা তার জীবনটা কলুষিত করার তারিখ। আজকের এই তারিখেই, এমনই একটি রাতে তার জীবনটা বদলে গেছিল। তিনি বেছে নিয়েছিলেন ঘৃণা, নিজের প্রতি ঘৃণা, পুরো বিশ্বের পুরুষ সমাজের প্রতি ঘৃণা। এত ঘৃণা রমজান শেখ কাউকে করেননি যতটা নিজেকে করেন। তার ঘৃণা হয় পুরুষ সত্তার প্রতি। মাঝে মধ্যে ইচ্ছে করে পুরুষালী অঙ্গ ক্ষতবিক্ষত করে দিতে। কেন তিনি পুরুষ হলেন? কেন তাকে এই ঘৃণা সত্তা নিয়ে জন্ম নিতে হলো? পুরনো স্মৃতিগুলো আবছায়া হয়ে ধরা দিল চোখে। তার চোখ গরম হয়ে টুপটাপ করে অশ্রু বিসর্জন দিল। রমজান শেখ বাচ্চাদের মতো ফুঁপিয়ে কেঁদে উঠলেন। বড্ড ঘৃণা মিশ্রিত কণ্ঠে উচ্চারণ করলেন বিষবাক্য। পৃথিবীর সবাই জানুক, পুরুষদের মতো ঘৃণা কেউ হতে পারে না। আমি পৃথিবীকে জানাবো, নিজের এই পুরুষ সত্তার প্রতি তীব্র ঘৃণা আমার। সবার ঘৃণা জন্মাক আমার প্রতি, আমার এই পুরুষ সত্তার প্রতি। আচমকা তিনি হু হা করে হেসে উঠলেন। একা একা বিড়বিড় করলেন, আমি চাই সবাই পুরুষদের ঘৃণা করুক। নীলিমা, আমার তুমিও ঘৃণা করো, তীব্রভাবে ঘৃণা করো। পুরুষদের কখনো আপন ভাবে না। আই এম সাকসেসফুল ডিয়ার। তোমার বাবা সাকসেস। তুমি আজ সত্যিই পুরুষদের অবিশ্বাস্য করো। নিনিকা, আমার মেয়ে, তুমি কখনো পুরুষদের মায়ায় আটকাবে না। শুনছো মা আমার, বাবা ইচ্ছে করে পাসপোর্টের লকারের চাবিটা তোমার মাকে দেখিয়ে দিয়েছিলাম। তোমার বাবা জিতে যাচ্ছে মা, তুমি কখনোই পুরুষদের বিশ্বাস করবে না মা। তোমার বাবা যা সহ্য করছে তুমি তা কখনোই সহ্য করবে না। পুরুষদের প্রতি তীব্র ঘৃণা জন্মাক তোমার, ঠিক তোমার মায়ের মতো, বুঝলে মা আমার। নিনিকা, তুমি যখন জন্ম নিয়েছিলে তখন আকাশে চাঁদ ওঠেনি, তারাগুলো ছুটে নিয়েছিল মনে মনে। আমার ননির পুতুলের আগমনে তারা খুশি হয়নি, যেমনটা খুশি হইনি আমি। তোমাকে এত বড় হলে কোনো না কোনো পুরুষের সাথে জড়িয়ে দিতে হতো মা। বাবা তো কি করে পারতাম। বাবার প্রতি খুব ক্ষোভ না তোমার? বাবা যা করেছি তোমার ভালোর জন্যই করেছি মা। করেছি বলেই তো তুমি পুরুষদের থেকে দূরে দূরে থাকো। বাবা তোমাকে বড্ড বেশি ভালোবাসে মা, বাবাকে ক্ষমা করো। রমজান শেখ উঠে দাঁড়ালেন, বিড়বিড় করতে করতে বিছানায় বসলেন। ড্রিম লাইটের আলোয় মিথিলার ঘুমন্ত মুখ দেখা যাচ্ছে। শরীরে কাপড়ের ছিটে ফোঁটা নেই। অঙ্গে রমজান শেখের অত্যাচারের পরিচয় বহন করছেন এই মুহূর্তে। রমজান শেখের ঘৃণা পুরুষত্ব জেগে উঠল। ক্লান্ত ঘুমন্ত মিথিলার ওপর হামলে পড়লেন আবারও। আচমকা আক্রমণে মিথিলা ভয় পেয়ে গেলেন, কিছু বলতে পারলেন না। তার চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়ল দুঃখের অশ্রু। চোখ বুজতে বুজতে দেখে নিলেন তারও রমজান শেখের প্রথম রাত, বাসরাত। মানুষটা সেদিন তার হাত ধরেছিল শক্ত করে, বুকে জড়িয়ে বলেছিল, আমার একটি ননির পুতুল চাই বুঝলে, তাকে আমি তুমি মিলে ভালো রাখবো, সে হবে আমাদের মেয়ে।
নিনিকা শেখ। মিথিলা তখন হেসে ফেলেছিলেন। বাসর করার আগেই মেয়ের নাম ঠিক করে ফেলেছে শেখ বাবু। তার কল্পনায় কিছু ভাসল না, কানে শুধু ভেসে এলো রমজান শেখের বিড়বিড় করে বলা, পুরুষদের আমি ঘৃণা করি কথাটি। কথার সাথে সাথে মিথিলার কষ্ট বাড়ছে। কিসের রাগ মিটায় লোকটা তার উপর? কিসের এত ঘৃণা পুরুষদের প্রতি? কেন তার শেখবাবু বদলে গেল? তার সুখের সংসারে কার যে কোনো নজর লেগেছিল, সব কিছু ধ্বংস করে দিল। মিথিলা মুখ এগিয়ে আনলেন রমজান শেখের কানের কাছে। ফিস ফিস করে বড্ড দুঃখী কণ্ঠে বললেন, ভালোবাসারা আজ বুকের ভেতর গুমড়ে মরে শেখবাবু। তারা মুক্তি পেতে চায়, ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, চায় আপনার তরে। আপনি কেন বদলে গেলেন শেখবাবু? রমজান শেখ থমকে গেলেন। হুট করে আবেগ বেড়ে গেল তার। প্রচণ্ড ভালোবাসা নিয়ে চুম্বন করলেন স্ত্রীর কপালে। মাথা দুদিকে নাড়িয়ে বললেন, আর কষ্ট দিব না, সত্যিই দিব না। মিথিলা কিছু বললেন না। রাতের কথা সকালে বদলে যাবে তার মানুষটার আচরণ। ভোর 6টা, খিদায় পেট চোচো করছে নিনিকার। সে বিরস মুখে বসে আছে বিছানায়। ধ্রুব ফোন হাতে পায়চারি করছে। তার বউয়ের খিদে লেগেছে, অথচ এই ভোরে কোথাও খাবার নেই। সে কিভাবে খাবার এনে দিবে এখন? নীরব বেটা ফোন ধরছে না, ফাহিম মাহবুবও ফোন ধরছেন না। শেষ আশা নিয়ে ফারিনকে কল করলো। ফারিন রিসিভ করতেই তড়িৎ গতিতে জিজ্ঞেস করলো, তোর কাছে চকোলেট বিস্কুট কিছু একটা হবে বা চিপস? ফারিন ঘুম ঘুম কণ্ঠে বলল, এই ভোরে ফোন দিয়ে তুমি এসব জিজ্ঞেস করছো আমাকে? তুমি কি ক্ষুধার্ত ভাইয়া? ক্যাম্পে খাবার সংকট নাকি তোমার? ওই অফিসার একাই সব খেয়ে ফেলেছে। ধ্রুব বিরক্তিকর কণ্ঠে বলল, আমাকে বলতে দিবি তুই? ফারিন সিরিয়াস হলো, বলো শুনছি। যে হোটেলে আছিস সেটার বাম দিকের শেষের রুমটাতে যত চিপস চকলেট বিস্কুট আছে সব নিয়ে এখনই আয়। ফারিন ঘোরের মধ্যে আচ্ছা বলল, কিন্তু মস্তিষ্কে চাপ পড়তেই বিস্মিত হলো। তুমি হোটেলে? ও মাই গুডনেস ব্রো, মাম্মা পাপা জানে এটা? মাই গড, তুমিও আমাদের ট্রিপে জয়েন করবা বলনি তো? আমি আরো আফসোস করছিলাম আমার ভাইটা ট্রিপ ট্রিপটা মিস করে যাচ্ছে বলে। ধ্রুব ধমক দিল, একদম চুপ, মা বাবা কাউকে কিছু বলবি না, নিঃশব্দে এসে সব দিয়ে যা। এলেই দেখতে পাবি ট্রিপে জয়েন করতে এসেছি নাকি হানিমুন করতে এসেছি। ফারিন চুপসে গেল। ভাই রেগে গেছে তার মানে সিরিয়াস কিছু। সে আসছি বলে ফোন রাখলো। মনে মনে ভাবলো, ভাই নিশ্চয়ই ক্ষুধার্ত। সাথে যদি তার এই নীরব ফিরব থাকে তো সেও নিশ্চয়ই ক্ষুধার্তই হবে। সে নিজের কাছে থাকা সব নিয়ে নিল। বেলা গড়াতে আবার হয় না কিনে ফেলবে। বাম দিকের শেষের রুমটাতে যখন সে টোকা দিল তখন দরজার ফাঁক দিয়ে মুখ বের করলো ধ্রুব। ভাইকে দেখে ফারিন উচ্ছ্বাসে মৃদু জোরে চিৎকার করলো। ধ্রুব টেনে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। ফারিন বিছানায় মাম্মামের সাথে ঝগড়া করা মেয়েটিকে দেখে চোখ বড় বড় করে ফেললো। চিৎকার করলো উচ্চস্বরে, ও মাই গড ব্রো, তার মানে সেই ছেলেটা তুমি ছিলে? আমার আগেই মনে হচ্ছিল মেয়েটাকে টেনে নিয়ে আসা ছেলেটা তোমার মতো কিছু এটা। ধ্রুব ওর মুখ চেপে ধরলো, মেয়েটা তোর ভাবি হয়? ফারিনের চোখ বড় বড় হলো। সে চিৎকার করতে চাইলো প্রাণপণে। ধ্রুব হেসে ফেলল। মুখ থেকে হাত সরাবো তার আগে বলো, চিৎকার করবি না। ফারিন মাথা নাড়াতে লাগলো। ধ্রুব হাত সরিয়ে বলল, আস্তে, নাড়া খুলে পড়ে যাবে। ফারিনের হাত থেকে সব নিয়ে রাখলো বিছানায়। নিনিকার চোখ লেগে এসেছিল। ফারিনের চিৎকারে
চোখ মেলেছে সে, কিছু বুঝতে না পেরে তাকিয়ে আছে দুজনের দিকে। ধ্রুব ওকে ইশারা করে বলল, আপাতত এগুলো ছাড়া আর কিছুর ব্যবস্থা করা সম্ভব নয় মিসেস, খেয়ে নাও। নিনিকা ফ্যাল করে তাকিয়ে চিপসের একটি প্যাকেট হাতে তুলে নিল। দীর্ঘক্ষণ তাকিয়ে রইল চিপসের প্যাকেটের দিকে। চোখে ভাসলো ছোটবেলার একটি ঘটে যাওয়া দৃশ্য। রমজান শেখ থাপ্পড় মেরে চিপসের প্যাকেট কেড়ে নিয়ে চিৎকার করে বলতেছেন, আজ থেকে চিপস খাবে না। নিনিকা ফুপিয়ে কাঁদছে, চিপস খেতে ভালোবাসি বাবা। রমজান শেখ শুনলেন না। সেদিন থেকে জেদের আগে নিনিকা চিপস খায়নি। আজ সামর্থ্য থাকলেও তার খেতে ইচ্ছে করে না। অথচ এক সময় ভাবতো নিজের টাকা হলে বাবাকে দেখিয়ে ট্রাক ভরে চিপস নিয়ে আসবে, পাড়া মহল্লার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে বলবে, আমার নিজের ইনকাম করা টাকা দিয়ে প্রথম চিপস কিনেছি, দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরো ট্রাক ভরে চিপস কিনে আপনাদের মধ্যে বিলিয়ে দিতে পারি। ফারিন অপলক তাকিয়ে নিনিকাকে দেখছে। ননির পুতুল যেন কি সুন্দর শুভ্রতায় মোড়ানো তার ভাবি। ভাই এই পুতুল কোথায় পেল? মনের কথা মনে মুখে প্রকাশ করতেই ধ্রুব মাথা চুলকে হাসলো। তোর সম্মানিত পিতা আমাকে বিয়ে করিয়েছেন যখন তুই আর মা মামাদের কাছে গেছিলি। ফারিন আঁতকে উঠল, হায় আল্লাহ, এসব কি বলো? মাম্মি জানলে তো খবর করে ছাড়বে ব্রো। ধ্রুব চিত হয়ে বিছানায় এক কোণে শুয়ে পড়লো। যখন জানবে তখন দেখা যাবে। ফারিন নিনিকার পাশে গিয়ে বসলো। নিনিকাকে অপলক চিপসের প্যাকেটের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, খাচ্ছ না কেন? ভাইয়া বলল তুমি অনেক ক্ষুধার্ত। নিনিকা চিপসের প্যাকেট সাইড করে রেখে বিস্কুট খেতে শুরু করলো। ফারিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার চিপস পছন্দ না? নিনিকা বহু কষ্টে বলল, পছন্দ ছিল। বিস্কুট খেতে গিয়ে নিনিকার কাশি উঠে গেল। ধ্রুব তড়িৎ গতিতে বসে উঠল, পানির বোতল ঠোঁটের সাথে লাগিয়ে বলল, পানি খাওয়া আগে আস্তে ধীরে খাবে তো। ফারিন মৃদু জোরে ধমক দিল, ভাবিকে একদম বকা দিবে না ব্রো। সে যে ডল, কত আদরে সে, আমার খুব পছন্দ হয়েছে তাকে। ধ্রুব কিছু বলল না। নিনিকাকে চোখের ইশারায় পানি খেতে বলল। নিনিকা চুপচাপ খেয়ে নিল। তার কথা বলতে ইচ্ছে করছে না। কয়েকটা বিস্কুট খেয়ে এক কোণায় শুয়ে পড়ল। ধ্রুব ঠোঁট গোল করে শ্বাস ছাড়লো। তার নিজেরও খিদে পেয়েছে, কিন্তু এসব খেয়ে পেটে কোনাও ভরবে না। অগত্য ফারিনকে বলল সব নিয়ে চলে যেতে। ফারিন মাথা নাড়ালো। ধ্রুব সাবধান করলো মা যেন কিছু জানতে না পারে। ফারিন চলে যাওয়ার পর সে দরজা লক করে বিছানায় শুয়ে পড়ল। নিনিকার কাঁধে হাত রেখে নিজের দিকে ঘোরাতে চেষ্টা করলো। নিনিকা শক্ত হয়ে থাকলো। ধ্রুব ঠোঁট বাঁকিয়ে হেসে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো। তীব্র অস্বস্তিতে নিনিকার দম বন্ধ হয়ে আসছে। ধ্রুবের হাতে বিচরণ তার পেটে, পা তুলে অষ্টেপৃষ্ঠে বেঁধেছে নিজের সাথে। নিনিকার নড়াচড়া করার উপায় নেই। কিছু সময় পর ধ্রুবের গরম নিঃশ্বাস তার গলায় অনুভব করলো। মানুষটা ঘুমিয়ে পড়েছে। নিনিকার মন খারাপ হয়ে গেল। মানুষটারও খিদে পেয়েছিল। সে যদি বলতো তাহলে নিশ্চয়ই খেত। কেন সে বলল না? নিনিকা নিজের ভাবনার উপর বিরক্ত হচ্ছে। হঠাৎ করে এই লোকের প্রতি তার এত মায়া কাজ করছে কেন? মাত্র 2 দিন ধরে লোকটা তার সাথে থাকছে। নিনিকাদের ট্রিপ ছিল 3 দিনের। সে মনে মনে ভেবে নিল, আর একটু বেলা গড়ালে সুমিত্রার সাথে কথা বলবে। তাদের 3 দিনের ট্রিপের আজ শেষ দিন। গতকালই তারা শিলিগুড়ি ফিরে যাবে। তখন আর এই মানুষটার সাথে দেখা হবে না। 2 দিনে হওয়া এই মায়া ভুলতে নিনিকার কঠিন, মনের সময় লাগবে না।
এরকম কত মায়া সে অনায়াসে ফেলে এসেছে, আবারও না হয় ফেলে যাবে দার্জিলিংয়ের মাটিতে। ধ্রুবের ঘুম ভাঙলো 9:30টায়। নিনিকা তখন থাই গ্লাসের ফাঁক গলিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। চোখে তার ঘুম ধরা দেয়নি আর। ধ্রুব হাতের জোরে নিজের দিকে ফিরিয়ে নিল তাকে, দুহাত দিয়ে অষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বড্ড মায়া নিয়ে শুধালো, আমার ননির পুতুলকে মিষ্টি সকালের শুভেচ্ছা। নিনিকা তাকিয়ে থাকলো। ধ্রুব ভালো করে চোখ মেলেনি। সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো মুখে কিঞ্চিত চাপদাড়ি, হয়তো পেশাগত কারণে ক্লিন করে ফেলে। চুলে আর্মি কার্ড, চুলগুলো বড় হয়ে কপালে পড়ে আছে। কি সুন্দর ঘন চুল। নিনিকা হাত বাড়িয়ে চুলে ডোবালো। ধ্রুব তৎক্ষণাৎ চোখ মেলে তাকিয়েছে। নিনিকা নিজেও তাকিয়ে থাকলো। মন অঘটন ঘটাতে চাইলো, মস্তিষ্ক বাধা দিল। মন মস্তিষ্কের তর্কে মন জিতে গেল। ইচ্ছা অপূর্ণ রাখতে নেই। আজ আছো, কাল নাও থাকতে পারো। ইচ্ছে পূরণ করে ফেলো। নিনিকা তাই করলো। ধ্রুবের অপলক তাকিয়ে থাকাও তার ইচ্ছে পূরণে বাধা দিতে পারলো না। সে মুখ উঁচু করে পরম আবেশ মায়া মিশিয়ে ঠোঁট দিয়ে ছুঁয়ে দিল ধ্রুবের কপাল। দীর্ঘক্ষণ ঠোঁটে স্থায়িত্ব রাখলো কপালে। আলগোছে হাত দিয়ে কপালের চুল সরিয়ে দিল। নিনিকা যখন ইচ্ছে পূরণ করে বালিশে মাথা রাখলো তখন ধ্রুব চোখ বন্ধ করে রেখেছে। নিনিকার মারাত্মক লজ্জা অনুভব হলো। নিজের পুরনো সত্তায় ফিরে গেল। ঢোক গিলে বলল, আই এম সরি মিস্টার মেজর। ধ্রুব চট করে চোখ মেলেছে। সুখী একটা হাসি দিয়ে বলল, আমি চাই এরকম ভুল তুমি সারা জীবন করো মিসেস। তুমি জানো না তুমি আজ আমায় কি দিয়েছো। এত মায়া ভালোবাসা নিয়ে মা বাবা ছাড়া কেউ কখনো আমাকে স্পর্শ করেনি। বড় হওয়ার পর সেটাও ফুরিয়ে গেছে। কত বছর পর কেউ আমার কপালে স্পর্শ করলো ভালোবেসে। আমার অনুভূতি বুঝতে পারছো মিসেস, আমি তোমাকে ভালোবাসি। ধ্রুবের অকপট শিকারে নিনিকার দম বন্ধ হয়ে এলো। নিজেকে সংযত করে কঠিন কথা ছুঁয়ে দিল, আমি আপনাকে ভালোবাসি না, আর না কখনো বাসবো। হঠাৎ কি হয়েছিল জানি না, হয়তো মোহের বশে আপনার কপালে স্পর্শ করেছি, তাই বলে আমি আপনাকে ভালোবাসে ফেলিনি। ধ্রুব হাসলো। আজ বাসনি, কাল যে বাসবে না তার কি গ্যারান্টি। কাল আর আসবে না। আপনার সাথে আজই আমার শেষ দিন। কাল থেকে আপনি আপনার পথে, আমি আমার। ধ্রুব রেগে গেল। কি বলছো এসব? মাথা ঠিক আছে? নিনিকা দমল না। আমার মাথা পুরোপুরি ঠিক আছে। আপনার মাথা হয়তো ঠিক নেই। আপনি হয়তো ভুলে গেছেন আমি পালিয়ে এসেছিলাম। আপনার সাথে সংসার করব না বলেই পালিয়ে এসেছি। সেখানে আপনি ভাবলেন কিভাবে আমি দুদিনে আমার মতামত চেঞ্জ করে আপনার সাথে থেকে যাব? ধ্রুব জোরে জোরে শ্বাস ছাড়লো। এমন করে বলো না মিসেস। আমি এমন করেই বলি। আপনি কি বাচ্চা? আপনার কি আত্মসম্মান নেই? একজন মেজর হয়ে কিভাবে একটা মেয়ের পেছনে পড়ে আছেন আপনি? এসব কি আপনাকে মানায়? ধ্রুবের শ্বাসরুদ্ধকর কণ্ঠ, তুমি আমার, মিসেস নিনিকা আমার। আমি আপনার কেউ না, কেউ না আমি আপনার। সামান্য কাগজ কলমের সম্পর্ক আমাদের, এক সাইনে সেটা মুছে যাবে। আপনি চাইলে সব ব্যবস্থা করতে পারেন, আমি সাইন করে দিব। ধ্রুব উঠে বসলো, সাথে টেনে বসালো নিনিকাকে। প্রচণ্ড জোরে চেপে ধরলো নিজের সাথে। তোমার এত বড় দুঃসাহস, এত সাহস তোমার, কেটে টুকরো টুকরো করে ফেলবো। চেনো আমায়, আর একবার উচ্চারণ করে দেখো শুধু। নিনিকা ডন্ট কেয়ার ভাব নিল। কি করবেন আপনি?
ধ্রুব চিৎকার করলো, নিনিকা, আপনি আমার কেউ হন না। আমি সাইন করে দিব বলছি না, আপনি সব ব্যবস্থা করুন। হয়তো সময় লাগবে, কিন্তু 6 মাসের মধ্যে 3 মাস অতিক্রম হয়ে গেছে আমাদের বিয়ে। 3 মাস পর কাগজ পাঠিয়ে দিবেন, ব্যাস। নিনিকার শক্ত কথা ধ্রুবের বুক জ্বালিয়ে দিচ্ছে। সে বহু কষ্টে ঢোক গিলল। তুমি ক্ষুধার্ত মিসেস, চলো আমরা খেয়ে আসি, এরপর দেখবে সব ঠিক হয়ে যাবে। নিনিকা তীব্র আঘাত করার চেষ্টা করলো। আমি ক্ষুধার্ত নই, আমার মনে হচ্ছে আপনি ক্ষুধার্ত। আপনারা সব পুরুষ এক। মেয়েদের কি মনে হয় আপনাদের? যখন ইচ্ছে তখন চেপে ধরবেন, অধিকার আছে বলে বিছানায় টেনে নিবেন। নিনিকা, থেমে যাও। থামবো না আমি, সত্যি কথা গায়ে লাগছে। তবে শুনুন, আমি পুরুষদের ঘৃণা করি, যেমনটা করি নিজের জন্মদাতাকে। আপনাদের পুরুষ জাতির প্রতি আমার তীব্র ঘৃণা। আমি আপনাদের ঘৃণা করি, আপনাকে ঘৃণা করি। শুনতে পেয়েছেন আপনি? ধ্রুবের ধৈর্যের ভাত ভেঙে গেল। দুহাতে শক্ত করে চেপে ধরল নিনিকার কাঁধ, ঝাঁকিয়ে বলল, তোমাকে কি আমি খেয়ে ফেলেছি, নাকি বিছানায় টেনে নিচের পুরুষত্ব দেখিয়েছি? ঠিক কোন কারণে তুমি আমাকে জঘন্য নামে নামাচ্ছ? নিনিকা তাচ্ছিল্য হাসলো। দেখাননি, এই যে আমাকে আটকে রেখেছেন সেটা কি? জোর করে বুকে ঘুমাতে বাধ্য করেছেন, ইচ্ছে হলে চেপে ধরছেন সেটা কি? ধ্রুবের হাত ধীরে ধীরে নিনিকার কাঁধ থেকে নেমে গেল। আস্তে করে নামলো বিছানা থেকে। ট্রলি বের করে দরজা খুলে দিল। জানালার দিকে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মনের আঘাত লুকিয়ে শক্ত কণ্ঠে বলল, চলে যাও, আর এসো না। আমি কখনো তোমার উপর অধিকার দেখাতে যাব না। তুমি মুক্ত। নিনিকা ধীরে পায়ে হেঁটে দরজার সামনে দাঁড়ালো। টলিতে হাত রেখে ঘাড় ঘুরিয়ে দেখে নিল ধ্রুবকে। সে বর্তমানে জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। নিনিকা দরজার বাহিরে পা রাখলো। ঠোঁটে দাঁত গেঁথে গেল। চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুকণা। জানালার দিকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা ধ্রুবের কপাল বেয়ে এক ফোঁটা গরম জল গড়িয়ে পড়ল। কেউ দেখলো না ভালোবাসার মানুষের কথার আঘাতে কিভাবে মন ভেঙে গেল তার। নিনিকা দুর্বল পায়ে হেঁটে এসে থামলো সুমিত্রার বুক করা রুমের সামনে। দরজায় পরপর দুবার টোকা দিতেই তা খুলে গেল। সুমিত্রা অবাক হয়ে জিজ্ঞেস করলো, নিনিকা ইয়ার? নিনিকা প্রায় ঝাঁপিয়ে পড়লো, ফুঁপিয়ে উঠল, আজই শিলিগুড়ি ফিরে চল। সুমিত্রা মাথায় হাত বুলিয়ে দিল, পাল্টা প্রশ্ন করলো না, আশ্বাস দিল, আমরা আজ এখানেই, এখনই রেডি হয়ে ফিরে যাব, শান্ত হ। ঠিক 1 ঘন্টা পর তারা বেরিয়ে গেল। গেটের সামনে থেকে যখন ট্যাক্সি ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে, তখন বাম দিকের শেষ কামরায় জানালার পাশে দাঁড়ানো মেজর ধ্রুব মাহবুব বুক চেপে ধরেছেন। তার মনে হচ্ছে কেউ তার কলিজা কেটে নিয়ে যাচ্ছে। ধ্রুব দুর্বল কণ্ঠে বিড়বিড় করল, পাষাণী মিসেস। শীতকাল, কাচের জানালায় শিশির বিন্দু জমেছে। মিথিলা হাত দিয়ে তা মুছে দিলেন। শরীর শিরশির করে উঠল তার। ফ্রেশ হয়ে নিচে নামলেন। নাস্তা তৈরি করে রমজান শেখকে ডাকতে এলেন। রমজান শেখ তখন তৈরি হয়ে নিচে নামতেই যাচ্ছিলেন। মিথিলা নিচের দিকে তাকিয়ে রইল। খেতে এসো। রমজান শেখ ধীরে পায়ে হেঁটে এলেন। দুহাতে মিথিলার মুখশ্রী তুলে ধরলেন। শব্দ করে চুম্বন করলেন ঠোঁটে। মিথিলার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। রমজান শেখ ঠোঁটে আঙুল ঠেকালেন। হুশ, কাঁদে না। মিথিলা ফুঁপিয়ে উঠলেন, সবসময় এরকম ভালোবাসতে কেন পারো না? তোমার কেন সত্তাকে আমি বিশ্বাস করব? রমজান শেখ মুহূর্তেই পরিবর্তন হয়ে গেলেন। মিথিলার গালে চেপে ধরলেন শক্ত করে। বেশি বেশি কথা আমার পছন্দ না, চুপচাপ থাকবে। মিথিলা নিজেকে স্বাভাবিক করলেন। খেতে এসো। রমজান শেখ হাঁটা ধরলেন।
যেতে যেতে করুণ চোখে পেছনে ফিরে দেখলেন একবার। মিথিলা নিচে নামলেন না। বিছানা গুছিয়ে রাখতে গিয়ে বালিশের ওপর একটি ডায়েরি দেখতে পেলেন। ডায়েরিটা তিনি সব সময় দেখেন, কখনো টেবিলে কখনো বিছানায়, কিন্তু কখনো খুলে দেখা হয়নি। আজ কৌতূহল নিয়ে হাত দিলেন। রমজান শেখ ডায়েরিতে নিজের অনেক কথা লিখেন। যেমন লিখতেন প্রেম চলাকালীন মিথিলাকে নিয়ে নানান কথা। মিথিলা পাতা উল্টালেন, সাল দেখে বুঝলেন তারও রমজান শেখের প্রেমের শুরুর পর ডায়েরি লেখা শুরু করা হয়েছে। পুরনো চিঠি ধীরে ধীরে মনে পড়তে লাগলো তার। মানুষটা তাকে কত ভালোবাসতো, তাকে নিয়ে কত না বলা অনুভূতি লিখে গেছেন। আস্তে ধীরে পেজটা পাল্টাতে লাগলো। একটা পৃষ্ঠাতে চোখ আটকে গেল মিথিলার। উপরে বড় বড় অক্ষরে লেখা, ঘৃণার শুরু 15 জুন। মিথিলা প্রচণ্ড কৌতূহল নিয়ে পড়তে শুরু করলেন। আমি রমজান শেখ, আমার প্রিয়তমা মিথিলা ভালোবেসে আমাকে শেখ বাবু বলে ডাকে। তাকে আমি বিয়ে করেছি ভার্সিটি 2য় বর্ষে। আজ থেকে আমি নতুন কিছু শুরু করব, যেটা হবে ঘৃণার, তীব্র ঘৃণার। নিজেকে ঘৃণা করার এই যাত্রার শুরুটা আমি স্মরণীয় করে রাখতে লিখে রাখছি। আজ 15ই জুন। মিথিলাকে ভালোবেসে বিয়ে করেছি 5 মাস আগে। আমাদের টুনাটুনির সংসারে ঝুট ঝামেলা নেই। আমার বাবার অটেল সম্পদ, সুতরাং বউ পালতে আমার কোনো অসুবিধা হয় না। মিথিলার বাবাও সব বুঝে আমার মতো স্টুডেন্টের কাছে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন। তাছাড়া আমি ছাত্র হিসেবে ভালো। ইতিমধ্যেই বাবার ব্যবসাতে হাত দিয়েছি। 20 দিন আগে হোস্টেলে এসেছিলাম পরীক্ষার কারণে। আজ আমার শেষ পরীক্ষা ছিল। আমি খুশি মনেই পরীক্ষা দিয়েছি। আমার হৃৎপিণ্ড আমার মিথিলাকে টেলিফোন করে বলেছি আমি আগামীকালই গৃহে ফিরব। হোস্টেল রুমে আমার সাথে আরও 3 জন থাকেন। হোস্টেলের প্রত্যেকটা রুমেই এমন করে। রুমে যারা থাকেন তাদের সাথে আমার কোনো সাক্ষাৎ নেই। আমি পড়ার সময় পড়ি, বাকিটা সময় প্রিয়তমাকে ভেবে কাটিয়ে দেই। সুতরাং আশপাশের খেয়াল আমার কখনই ছিল না। এখন ভোর রাত। ঠিক 3 ঘন্টা আগে আমরা জীবনের সবচেয়ে বড় সর্বনাশটা হয়ে গেছে। আমি তখন হোস্টেলের জানালা দিয়ে চাঁদ দেখছি। মনে মনে ভাবছি প্রিয়তমাকে। সে টেলিফোনে বলছে আমি বাড়িতে গেলে আমাকে সারপ্রাইজ দিবে। সেটা কি হতে পারে ভাবছিলাম। তন্মধ্যে আমার পেছনে এসে দাঁড়িয়েছে 7 জন পুরুষ। তারা ফাইনাল ইয়ারের। 3 জন আমার রুমমেট, বাকিগুলো হোস্টেলেরই কোনো না কোনো রুমের। আমি তাদের সালাম দিলাম। ভাবলাম হয়তো সিনিয়র বলে উপদেশ দিতে চলে যাবে, কিন্তু আমার ধারণা মিথ্যা প্রমাণ হলো। আমি তখনও মনে মনে মিথিলাকে লাতে ডুবে। তাদের জঘন্য পরিকল্পনা আমি স্বপ্নেও বুঝতে পারিনি। সমকামী অহরহ হয়েছে, কিন্তু আমার সামনে দাঁড়ানো 7 জন সিনিয়র যে তারই অন্তর্ভুক্ত তা আমি জানতাম না। আমাকে ওরা হাত পা বেঁধে উলঙ্গ করে নির্যাতন করলো। মেয়েদের বেলায় ধর্ষণ শব্দটা ব্যবহার হলে পৃথিবীর সবাই জেগে ওঠে, বিচার চেয়ে রাস্তায় নামে। আমি একজন পুরুষ, নির্যাতিত পুরুষ। একজন পুরুষকে ধর্ষণ করা যায়, সেটা কি এই সমাজে মেনে নিবে? আমাকে ছাড়া হলো 3টার দিকে। ব্যথায় আমি অজ্ঞান ছিলাম আধা ঘন্টা। 3:30টার দিকে হুঁশ আসে। আমার চোখে বারবার ভাসছিল আমার ভালোবাসা, আমার অর্ধাঙ্গিনী প্রিয়তমার মুখ। সে যখন জানবে তার স্বামী 7 জন সহকামী দ্বারা নির্যাতিত হয়েছে, তখন সে কি ঘৃণা করবে না? 4টার দিকে আমি টেলিফোন করলাম পুলিশ স্টেশনে। বাবার ব্যবসার সুবাদে অনেক বড় বড় অফিসারদের সাথে আমার যোগাযোগ ছিল। তাদের মধ্যেই শহরের একজনকে নিজের নির্যাতিত হওয়ার ঘটনা বললাম। ভদ্রলোক বেশ মজা পেলেন। পুরুষ সমাজের প্রতি আমার ঘৃণা বাড়িয়ে দিলেন তীব্রভাবে। অফার করলেন, তুমি চাইলে আমাকে 1 রাত দিতে পারো। মেয়ে ছেলে
ইন্টিমেট কমন, বাট ছেলে ছেলে নট কমন। ফিল করতে পারছো? মজা না? ঘৃণায় আমি বমি করে ভাসিয়ে দিলাম। রুমে আমি ছাড়া কেউ নেই। প্রায় 1 ঘন্টা শরীর ঢলে গোসল করলাম, তবুও যেন সব রয়ে গেল। আমি আমার শরীরের কোথাও আমার মিথিলার ছোঁয়া অনুভব করতে পারলাম না। আমার মিথিলার ভালোবাসাময় আদরগুলো চাপা পড়ে গেল 7 জন সহকামীর ঘৃণ্য স্পর্শের কাছে। আমি কপালে পাগলের মতো হাত ছোঁয়ালাম, বুকে কপালে কোথাও আমার মিথিলার ভালোবাসার স্পর্শ পেলাম না। তৃষ্ণার্ত হয়ে মিথিলাকে খুঁজলাম। আমার এই ব্যথা একমাত্র ও ভুলিয়ে দিতে পারবে। ও আমার প্রয়োজন, তীব্রভাবে প্রয়োজন। এই সময় টেলিফোনে তাকে পাওয়া গেল না। দীর্ঘ 1 ঘন্টা থম মেরে বসে থাকার পর আমি সিদ্ধান্ত নিয়েছি, জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন আমি পুরুষদের তীব্রভাবে ঘৃণা করে যাব। নিজের পুরুষ সত্তাকে ঘৃণা করে যাব। আশেপাশের সবাইকে ঘৃণা করতে বাধ্য করব। পৃথিবীতে সূচনা করব ঘৃণা একটি সত্তার। আর মিথিলা, আমার প্রিয়তমা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার শেখ বাবু হয়ে থাকতে পারলাম না গো। মিথিলার চোখের পানিতে ডায়েরির পাতা ভিজে চুপচুপে হয়ে গেছে। মুখ চেপে কাঁদলেন কিছুক্ষণ, হাত দিয়ে উল্টালেন পেজটা। তারিখ 20 জুন। 5 দিন পর বাড়িতে এসেছি। মিথিলা অভিমানী মুখ নিয়ে আমার পাশে ঘুরঘুর করছে। আমি জানি আমার নির্বিকার ভাব তাকে কষ্ট দিচ্ছে। দিক, ঘৃণার সূচনা আজ থেকেই হোক। রাতে ঘুমানোর সময় মিথিলা আমার ভালোবাসা চাইলো। আমার অপবিত্র শরীর মিথিলার পবিত্র শরীর স্পর্শ করবে সেটা আমি চাই না। কিন্তু মিথিলা হার মানার পাত্রী নয়। সে আমাকে উত্তেজিত করতে সর্বান্তক চেষ্টা করলো, কিন্তু পুরুষ সত্তাকে হার মানিয়ে আমার জেদ ঘৃণা জিতে গেল। আমি দুর্বল হলাম না। শেষ রাতে মিথিলা কাঁদতে কাঁদতে আমার হাত তার পেটে রাখলো। আমি চমকে গেলাম। তার বলা সেই সারপ্রাইজটা আমার পছন্দ হলো না। হয়তো আগের আমি হলে খুশিতে কেঁদে ফেলতাম, কিন্তু এখনকার আমি সম্পূর্ণ ভিন্ন। মিথিলার গালে প্রথমবারের মতো আমার শক্ত হাতের থাপ্পড় বসালাম। আমি দেখেছি ও বড় বড় দুটো চোখে কিভাবে আমাকে দেখছিল। হয়তো বেচারি স্বপ্নেও ভাবেনি আমি কখনো তাকে আঘাত করতে পারি। 4 জুলাই। আমি ওর থেকে দূরে থাকতে পারি না। অনেক দিন পর ওকে কাছে টেনেছি। অভিমানে ও আমার বুক ভাসিয়েছে। আমি নির্দয় পাষাণের মতো কাছে টানার পর ওকে ছুঁয়ে ফেলেছি। দ্বিতীয়বারের মতো বড় বড় চোখে আমাকে দেখছিলে। বিড়বিড় হয়ে পেটে হাত রেখে হয়তো আমাদের সন্তানকে বিচার দিচ্ছিল। তোর বাবা পাল্টে গেছে সোনা। তোর আসার খবর পেয়ে সে খুশি হয়নি। তুই একজন ভালো বাবা পাবি না। মিথিলার চোখের পানি বাদ মানছে না। চিৎকার করে কাঁদছেন তিনি। বাকিটা পড়ার শক্তি আর নেই। তার চিৎকার নিচ থেকে সবাই উপরে উঠেছে। সার্ভেন্ট থেকে শুরু করে কাজের মহিলা। রমজান শেখ এলেন সবার শেষে। মিথিলার হাতে ডায়েরি দেখে রাখলেন না। তিনি জানেন রহস্য একদিন সামনে প্রকাশ হবেই। মিথিলা সবার সামনে ঝাঁপিয়ে পড়লেন স্বামীর বুকে। রমজান শেখ নির্দয়ভাবে ছুঁড়ে ফেললেন মেঝেতে। চোখের সানগ্লাস ঠিক করে বললেন, অফিসে যাচ্ছি, ফিরে এসে যেন এসব নাটক আর না দেখি। রমজান শেখ প্রস্থান করলেন। মিথিলা বুক চেপে আহাজারি করে কাঁদলেন। পৃথিবী এত নিষ্ঠুর। তার অমন নরম মানুষটাকে কিভাবে বদলে দিল। সহজ সরল হাসি খুশি মানুষটাকে কিভাবে দুঃখের সাগরে ভাসিয়ে দিল। ভেঙে দিল তাদের ভালোবাসাময় সংসার। যে মানুষটা মুখ ফুলিয়ে বলতো, আমার মতো আর কেউ পাবে না, বুঝলে, কেউ তোমাকে আমার মতো করে ভালোবাসবে না। নিজেকে নিয়ে গর্ব করা মানুষটা নিজেকে ঘৃণা করে। কাঁদতে কাঁদতে মিথিলার চোখের অশ্রু ভরিয়ে গেল। মেঝে থেকে উঠে টলমল পায়ে বিছানায় শুয়ে পড়লেন। নাক টেনে অনুভব করতে চাইলেন প্রিয় মানুষটার ঘ্রাণ। শিশির ভেজা ঘাসকে পা দিয়ে পিষে ফেলে হেঁটে চলে যাচ্ছে নিনিকা। পরনে শীতের ভারী পোশাক,
হুডির দুই পকেটে হাত ঢুকিয়ে সুমিত্রার সাথে পায়ে পা মিলিয়ে হাঁটছে সে। মাথায় টুপি, যা সুমিত্রা কয়েক মাস আগে দার্জিলিং থেকে নিয়ে এসেছিল। বান্দরবান ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড়ে ভরপুর। নিনিকা সড়কে এসে দাঁড়ালো। গাড়ি চলাচল হচ্ছে, তন্মধ্যে একটি সেনাবাহিনীর গাড়ি অতিক্রম করে যায় তাদের। নিনিকার বুক কেঁপে উঠল। দীর্ঘক্ষণ তাকিয়ে রইল গাড়িটার যাওয়ার দিকে। সুমিত্রা ওর হাত ধরে রাস্তা পার হচ্ছে। সামনের কাঠের কটেজে তারা উঠেছে। এসেছে গতকাল সন্ধ্যায়। সকাল হওয়ার পর একটু হাঁটতে বের হয়েছিল। বাংলাদেশে ঘুরতে আসার পরিকল্পনাটা সুমিত্রার সেই আগে ইচ্ছে প্রকাশ করে, তারপর বিভিন্নভাবে নিনিকাকে রাজি করায়। সুমিত্রা বাংলাদেশে এসেছে এই প্রথমবার, সেই জন্য তার সব কিছুর প্রতি মারাত্মক কৌতূহল। দুজন কর্টেজে রুমে ঢুকলো, ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নিল, তারপর বের হয়ে আসলো কটেজ থেকে। এগিয়ে চলল পাহাড়ের দিকে। ছোট ছোট পাহাড়গুলো সবুজ, সব জায়গায় ঘাস। উঁচু নিচু জায়গা দিয়ে এগিয়ে যাচ্ছে তারা। পথের ধারের একটি হলুদ ফুল হাতে নিল নিনিকা। তাদের দিকে তখন এগিয়ে আসছিল পাহাড়ি একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী। নিনিকা হেসে জিজ্ঞেস করলো, ফুলটার নাম কি দাদা? তিনি নিনিকার হাতের ফুলটি পর্যবেক্ষণ করলেন। এ তো ভৃঙ্গরাজ। নিনিকার নামটা পছন্দ হলো। সে কানে গুঁজে নিল একটি, বাকি কয়েকটা হাতে রেখে আকাশের দিকে তাক করে পিকচার তুলতে লাগলো। রোদের চারিদিক ঝলমল করছে। পাহাড়ি তাদের সাবধান করলেন, ওদিকে আর্মি ক্যাম্প, আপনারা যাবেন না। নিনিকার ভ্রু কুঁচকে গেল। আর্মি ক্যাম্প তো আমরা কি করব? দেশের একজন নাগরিক হয়ে যেখানে সেখানে যাতায়াত করার অধিকার আমার আছে। আর্মিদের কাজ হলো সুরক্ষা দেওয়া, কাউকে প্রকৃতি দেখা থেকে বঞ্চিত বা আলাদা করা নয়। সুমিত্রা হাতে চাপ দিয়ে থামতে বলল, ফিসফিস করলো, একটু বেশি বকছিস না, চুপ যা। পাহাড়ি নিচের পথে চলে গেলেন। নিনিকা সুমিত্রার হাত টেনে পাহাড়ের দিকে যেতে লাগলো। দেখবে কে তাকে আটকায়। ছোট ছোট পাহাড়গুলোর মধ্যে কিছুটা গাঢ় গর্তের মতো নিচু জায়গা আছে। সেগুলোতে ছোট তাঁবু টানানো কয়েকটা। পাশে একটি কাঠের কটেজ। তাঁবু থেকে কটেজ, কটেজ থেকে তাঁবু পর্যন্ত আর্মিরা আনাগোনা করছে। কারো হাতে বন্দুক তো কারো হাতে নানান কিছু। কেউ কেউ কাপড় মেলে দিচ্ছে, কেউ কেউ জিপের সামনে দাঁড়িয়ে কথা বলছে। সুমিত্রা আড়ালে থেকে ফিসফিস করে বলল, কেন যে এখানে এসেছি আর, চল চলে যাই। নিনিকা বিরক্ত হলো, এত ভয় পাচ্ছিস কেন? সুমিত্রার মুখ ফসকে বেরিয়ে গেল, সব জায়গায় তো তোর মেজর জামাই থাকবে না নিনিকা, থাকলে তো চিন্তা ছিল না। সুতরাং রিস্ক নেব না, চল চলে যাই। নিনিকার বেচারা থমথমে সুমিত্রাকে বলছে বুঝতে পেরে জিহ্বায় কামড় দিল। সরি আর, মুখ ফসকে বের হয়ে গেছে। তবে সত্যি বলছি বল, দেখ সেনাবাহিনীরা যদি তোকে আমাকে জোর করে বেঁধে ফেলে, যদি ভালো মন্দ কিছু করে ফেলে, তবে আমরা নিজেদের রক্ষা করব কিভাবে? আমাদের তো পরিচিত কেউ নেই। নিনিকা মৃদু জোরে চিৎকার করলো, চুপ কর। সুমিত্রা চুপ হয়ে গেল, কিন্তু নিনিকার মৃদু জোরে চিৎকার আর্মিদের কানে পৌঁছে গেছে। কয়েকজন বন্দুক হাতে নিয়ে এদিক ওদিকে তাকাচ্ছে। সবার চোখ চারিদিকে ঘুরছে, আওয়াজের উৎস খুঁজছে। সেনাবাহিনীর দক্ষ অফিসারদের চোখ ফাঁকি দিতে পারলো না তারা। দুজন অফিসার নিনিকা ও সুমিত্রার হাত টেনে বের করে আনলো আড়াল থেকে। সুমিত্রা কাঁদো কাঁদো স্বরে বলল, নিনিকা বলেছিল বেশি বেশি না করতে। নিনিকা ঢোক গিলল, আরে আমি তো কৌতূহল নিয়ে দেখতে এসেছিলাম।
অফিসাররা তাদের নিয়ে কটেজের সামনে এলো। একজন অফিসার গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, আপনাদের মধ্যে কে চিৎকার করেছে? নিনিকা মৃদু স্বরে বলল, আমি। আরেকজন অফিসার বন্দুক ধরে রেখেছে প্রশ্ন করলো, আপনারা কি উদ্দেশ্য নিয়ে এসেছেন? কুচক্রদের মধ্যে কেউ? সুমিত্রা কাঁপা কাঁপা স্বরে বলল, আমরা ইন্ডিয়া থেকে এসেছি ঘুরতে, কৌতূহলবশত এদিকে চলে এসেছি, প্লিজ আমাদের ছেড়ে দিন। নিনিকা নিজেও বলল, আসলে আমি বুঝতে পারিনি, না হলে জোরে কথা বলতাম না। আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত, প্লিজ আমাদের ছেড়ে দিন। অফিসার দুজনের দিকে তাকিয়ে হাসলেন। আপনাদেরকে আমাদের নিজের আত্মীয় মনে হচ্ছে যে আপনারা বলবেন আর ছেড়ে দিব। আরেকজন অফিসারদের নির্দেশ দিল, এদের বন্দি করে রাখো, সিদ্ধান্ত তারা এসে নেবেন। নিনিকা ও সুমিত্রাকে কটেজের সিঁড়ির উপরে কাঠের উঠানে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হলো। দুদিকে দুজন অফিসার বন্দুক ধরে রেখেছেন। একজন অফিসার তাদের পরখ করে আরেকজনকে বলছেন, নীল ড্রেস পরা মেয়েটিকে আমার পছন্দ হয়েছে। সে আরেকজন অফিসার বললেন, আমার তো সাদা ড্রেস পরা মেয়েটিকে পছন্দ হয়েছে। আজ রাতের কোনো ব্যবস্থা করা যায়। উপরে যারা আছেন তারা যদি অনুমতি দেয় তো করা যাবে। নিনিকা ও সুমিত্রার শরীর ঘিন ঘিন করে উঠল। সুমিত্রার কপাল বেয়ে জল গড়িয়ে পড়ল। বলেছিলাম আসার দরকার নেই, শুনলে না। সব সৈনিক ধ্রুব জিজুর মতো নয় নিনিকা। আমাদের এখন কি হবে? হে ভগবান রক্ষা করো। নিনিকা ঠোঁট কামড়ে ধরেছে, সে কাঁদতে চাইছে না। আপাতত এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। নিনিকা ও ধ্রুবের দার্জিলিংয়ের সেই বিচ্ছিন্ন হওয়ার 3 মাস পার হয়ে গেছে। নিনিকার দিনগুলো তেমন ভালো যেত না। প্রথম কয়েকদিন পড়াশোনাতে মন দিতে পারেনি। সব কিছুতে ধ্রুবকে ভেবে যেত, তার সব কিছু জুড়ে ধ্রুব ধ্রুব ধ্রুব। সে মানুষটাকে যে প্রত্যাখ্যান করে এসেছে, যার থেকে নিজ থেকে দূরে সরে এসেছে, আজও সেই মানুষটাকে মনে মনে সে খুঁজে বেড়ায়। ধ্রুবের সাথে সম্পর্কিত কোনো কিছু চোখে পড়লেই নিনিকা নিজেকে দমিয়ে রাখতে পারে না। সুমিত্রা অতিষ্ঠ হয়ে বারবার বলে, বাংলাদেশে এসে ধ্রুবের পরিবারের সাথে যোগাযোগ করতে, জীবনকে একবার সুযোগ দিতে। কিন্তু নিনিকার মনে খুঁতখুঁত থেকে যায়। পুরুষদের প্রতি বিশ্বাস অবিশ্বাস নিয়ে মন নানান তর্ক করে নিজের সাথে দোটানায় পড়ে যায় সে। এদিকে নিজের কঠিন সত্তা, অন্যদিকে ধ্রুবের প্রতি দুর্বল হওয়া কোমল মন। আজ নিনিকা ধ্রুবের টানেই এদিকে চলে এসেছে। সেনাবাহিনীর জিপ গাড়ি যখন সড়ক দিয়ে গেল তখন তার মনে হলো ধ্রুব আছে কোথাও। পাহাড়ি যখন বলল ক্যাম্পের কথা, তখনইও সে ধ্রুবকে ভেবেই এগিয়ে এসেছে। যাকে সে মনে করতে চায় না, যাকে তার কঠিন সত্তা বারবার প্রত্যাখ্যান করে, তাকেই তার কোমল মন ভেবে যায় প্রতিনিয়ত। নিনিকার এই মুহূর্তে নিজের কোমল মনের প্রতি ঘৃণা হচ্ছে। নিজে একা নয়, সুমিত্রাকেও বিপদে ফেলে দিল সে। একবার যদি সে এখান থেকে বেরোতে পারে তবে সবার আগে নিজের কোমল মনে ছুরির আঘাত করবে। এমন মন তার দরকার নেই যে মন তার কথা ভাবে না, ভাবে ওই পুরুষদের কথা যাদের নিনিকা বিশ্বাস করতে পারে না, যাদের বিশ্বাস করার কথা ভাবলে নিনিকার সব এলোমেলো হয়ে যায়। নিনিকার নিঃশ্বাস আটকে আসে, চোখের সামনে ভাসে নিজের মায়ের প্রতিনিয়ত দুঃখ বেদনা। কত ভালোবাসা, কত বিশ্বাস, কত ভরসা নিয়ে তার মা ভালোবেসে বিয়ে করেছিল। শেষে কি পেয়েছিল? পায়নি। আজও পেয়ে যাচ্ছে কাটার আঘাত। যার জন্মদাতা নিজের সন্তানের সামনে অন্য নারীকে টেনে নিয়ে দরজা বন্ধ করে দেয়, তার সন্তান হয়ে নিনিকা কিভাবে বিশ্বাস করবে পুরুষ জাতিকে? মেয়েদের জীবনের প্রথম পুরুষ হয় তাদের বাবা,
যাদের দেখে মেয়েরা পুরুষদের সম্পর্কে প্রথম ধারণা করে। নিনিকার এ পর্যন্ত যত ধারণা হলো সব নিকষ অন্ধকার। নিনিকার দুঃখের মতো অন্ধকার, কালো সব। রোদের তাপে চামড়া পুড়ে যাওয়ার মতো অবস্থা। নিনিকা হাঁসফাঁস করছে। তন্মধ্যে কানে এলো সেই দুটো অফিসারকে আরেক অফিসার বলছে, একদম এসব ভাবতে চেষ্টা করো না, স্যার জানলে কি হবে বুঝতে পারছো। অফিসার দুটো ঢোক গিলল, স্যার জানবেন না, চলো এদের সাথে কাজ সেরে তারপর ছেড়ে দেই, স্যার আসার আগেই কাজ শেষ, সুতরাং জানতে পারবে না। অফিসারটি শেষবারের মতো সতর্ক করলো, একদম না, স্যার যাওয়ার আগে আমাকে সব কিছু খেয়াল রাখতে বলে গেছেন। আমি আমার দায়িত্ব পালন করা থেকে পিছু পা হব না। তোমরা যদি বাজে কোনো কাজ করো তবে তোমাদের সাসপেন্ডের ব্যবস্থা আমি নিজেই করব। তোমাদের সাহস কিভাবে হয় একজন ক্যাপ্টেনকে বাজে কাজের প্রস্তাব দেওয়ার? অফিসার দুটো এইবার একটু ভয় পেল। আমরা খুবই দুঃখিত স্যার, প্লিজ আপনি স্যার এলে কিছু বলবেন না, আমরা কোনো বাজে কাজ করব না। অফিসারটি নিজের ক্যাপ হাতে নিলেন, গর্ব করে বললেন, আমি এই পোশাক সগৌরবে পরি, তোমরা কি তেমন করে পড়ো? দুটো অফিসার মাথা নিচু করে ফেলল। তোমরা নতুন অফিসার হয়েছো, ধীরে ধীরে সব কিছু আয়ত্তে আনবে। যে পেশায় এসেছো সেটার সম্মান ধরে রাখা তোমাদের দায়িত্ব। তোমাদের মা বাবা নিশ্চয়ই তোমাদের উপর ভরসা করেন। অফিসার দুটো মাথা নাড়ালো। আমরা হলাম রক্ষক, আমাদের দায়িত্ব জনগণকে নিরাপত্তা দেওয়া, দেশের নিরাপত্তার ব্যবস্থা করা, দেশের জনগণকে হ্যারাস করা নয়। তোমাদের একটা ঘটনা বলি, একজন সৈনিক একবার তার এক আত্মীয়ের বউয়ের সাথে রাত কাটাতে গিয়ে ভোর রাতে ধরা পড়েন। সেই আত্মীয় লোকটা চাকরি তো গেছেই, সাথে ওর বউটাকেও ছেড়েছে। সমাজের সবাই জেনেছে রক্ষকের মধ্যেও ভক্ষক থাকে। তোমরা কি ভক্ষক হতে চাও? সেই সৈনিক কিন্তু ডিউটি অবস্থায় কিছু করেনি, তবুও তার সম্মান গেছে, সাথে চাকরি। তোমরা ডিউটি অবস্থায় আছো। অফিসার দুটো অনুতপ্ত হলো, হাত জোর করে বলল, আপনি মেজর স্যারকে কিছু বলবেন না প্লিজ, আমরা আজ থেকে ভালো হয়ে যাব, দেশের ভক্ষক নয় রক্ষক হব, কথা দিচ্ছি আপনাকে স্যার। এরপর থেকে যদি কখনো আমাদের বাজে কিছুতে পান তো আপনারা যা ইচ্ছে তাই শাস্তি দিতে পারেন আমাদের, আমরা মাথা পেতে নিব। অফিসারের নাম নীরব আইমান। চোখের গলসটা সে খুলে হাতে দিত। আর চোখ দেখে তিনি কাঠের বারান্দায় হাঁটু গেড়ে বসিয়ে রাখা দুজনকে। রোদের তাপে মেয়ে দুটোর মুখশ্রী লাল, হয়তো অ্যালার্জির প্রবলেম আছে। নীরব গলস পুনরায় চোখে গড়ে পড়ে নিল, বলল, ম্যাডামদের কাছে ক্ষমা চাও আর তাদের সসম্মানে কটেজে পৌঁছে দিয়ে এসো। অফিসার দুটো মাথা নাড়িয়ে এগুলো নিনিকা ও সুমিত্রার কাছে নয় করে ক্ষমা চাইল। বাঁধন খুলে দিয়ে বলল, আপনারা জিপে উঠুন, আপনাদের কটেজে পৌঁছে দিব। নিনিকা ও সুমিত্রা একে অপরের দিকে তাকালো। আপনাকে ধন্যবাদ, আমরা চলে যেতে পারবো। আমাদের স্যারের অর্ডার ম্যাডাম। সুমিত্রার চেহারা উজ্জ্বল হলো। কোন স্যার আপনাদের? মেজর ট্রাইবকেও। মেজর স্যার তো ভোর রাতে চলে গেছেন, এসে পড়বেন কিছুক্ষণের মধ্যে। আপনাদের সসম্মানে বাড়ি ফিরিয়ে দেওয়ার অর্ডার আমাদের ক্যাম্পের নীরব আইমান দিয়েছেন। নিনিকা ও সুমিত্রা নেমে এলো কটেজের বারান্দা থেকে। সম্মুখ দাঁড়ানো ক্যাপ্টেন নীরব আইমান নিজের বলিষ্ঠ শরীর দিয়ে বুক ডাউন দিতে ব্যস্ত। নিনিকা আর চোখে দেখে নিল তাকে। তারা জিপে উঠবে তখনই নীরব এলো, নিজের ড্রাইভিং সিটে বসে বলল, আপনাদের জন্য দায়িত্বটা আমার কাছে বেশি, উঠে পড়ুন। নিনিকা কিছু বুঝতে পারল না।
অফিসার দুটোকে নীরব চলে যেতে বলল। জিপটা আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে। মাঝপথে নীরব কথা বলল, আপনি হয়তো আমাকে চিনতে পারেননি ম্যাডাম, আমি ক্যাপ্টেন নীরব আয়মান, মেজর ধ্রুব মাহবুবের বইয়ের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার দায়িত্বটা অবসরপ্রাপ্ত আর্মি অফিসার ফাহিম মাহবুব দিয়েছিলেন আমায়। বিয়ের দিন আমি উপস্থিত ছিলাম, তবে আপনি আমায় দেখেননি। নিনিকা চমকে গেল, শ্বাসরুদ্ধ হয়ে এলো তার। সুমিত্রা উচ্ছ্বাস নিয়ে তাকালো। ধ্রুব, জিজু তো মেজর তাই না? ওই অফিসারগুলো বলল মেজর কিছুক্ষণের মধ্যে আসবেন। এটাই কি তবে? হ্যাঁ, মেজর আসবেন। সুমিত্রা চিৎকার করে নিনিকার হাত চেপে ধরলো। ও মাই গড, নিনিকা ইয়ার! নীরব লুকিং গ্লাসে নিনিকার থমথমে কঠিন মুখশ্রী দেখে নিল। ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমার মনে হচ্ছে আপনার ইয়ার খুশি নন। হওয়ার কারণও নেই, তিনি বিয়ে করে পালিয়ে এসেছিলেন। নিনিকা দৃঢ়ভাবে বলল, কটেজের সামনে নামিয়ে দিন, এসে গেছি। সুমিত্রা ও নিনিকা নেমে গেল। নীরব মাথা বের করে দৃঢ় কণ্ঠে বলল, একটু ভেবে দেখবেন ম্যাডাম, মেজর ধ্রুব মাহবুব কোথাও না কোথাও ভালো নেই। নিনিকাদের অতিক্রম করে গেল জিপটি। সুমিত্রা নিনিকার বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে মুখে অবস্থা ভালো না, যে কোনো সময় কেঁদে ফেলবে। নিনিকা ঢোক গিলল, আমাকে একটু ধরে রুমে নিয়ে যাবি সুমিত্রা? দুপুর গড়িয়ে গেল, মেজর ধ্রুব মাহবুব ক্যাম্পে ফিরলেন না। সূর্য যখন নিভু নিভু পড়ছে, বিকেলের গোধূলি পেরিয়ে যখন সন্ধ্যা নামবে, ঠিক তখনই আর্মি ক্যাম্পে তার জিপ গাড়িটা এসে থামলো। দেহের সাথে আটসাট করে জড়ানো আর্মির পোশাক, নেম প্লেটে সুন্দর করে লেখা মেজর ধ্রুব মাহবুব। বুট জোতার শব্দ তুলে কাঠের কটেজে উঠলো সে। পা মারিয়ে যখন দরজার দিকে ঢুকবে, তখনই তার দৃষ্টি আটকে যায় কিছুতে। মনে মনে চমকায় ভীষণ, সে তো এখানে আসবার কথা নয়। মেজর ধীর পায়ে হেঁটে সেটা করিয়ে নিলেন। হাতের সুন্দর একটি ব্রেসলেট, এই ব্রেসলেটটা তার চেনা, খুব কাছের কারো হাতে তিনি দেখেছেন, কিন্তু এটা এখানে আসলো কিভাবে? মেজর ধ্রুবের সম্মুখে এলো নীরব। ব্রেসলেটের দিকে চোখ পড়তেই বুঝে গেল সব। বলল, সকালে দুটো মেয়ে এসেছিল স্যার, আমাদের অফিসাররা তাদের উপচক্রীদের কেউ ভেবে বেঁধে রেখেছিল। আমি তাদের ছেড়ে দিয়েছি এবং সসম্মানে কটেজে পৌঁছে দিয়েছি। ধ্রুব ব্রেসলেটটা পকেটে ভরে নিল। নীরব ঠোঁট কামড়ে হাসছে। আপনি যা ভাবছেন তাই মেজর। সেই ধ্রুব চমকে গেলেও মুখশ্রীতে তা প্রকাশ পেল না, শুধু বলল, কোনো অসুবিধা হয়নি তো? আমি সামলে নিয়েছি। কী উদ্দেশ্যে নিয়ে এসেছিল বললেন? ঘুরতে ঘুরতে চলে এসেছিলেন কৌতূহল নিয়ে। ধ্রুব দরজা ঠেলে ভেতরে ঢুকলো। চট্টগ্রাম সেনানিবাসে যেতে হয়েছিল তাকে। যদি না যেত তবে হয়তো দেখা হয়ে যেত। কেন এসেছিল সে ধ্রুবের খোঁজে? অসম্ভব। ধ্রুব তাচ্ছিল্য হাসলো। আর যাই হোক, তাকে খুঁজতে কখনোই আসবে না। সে আর সবার মতো নয়, কঠিন সত্তা তার। ধ্রুব কেন মিছে আশা করবে? কেন কেন ভাবতেই তাকেই খুঁজতে এসেছিল। পরনের ইউনিফর্ম খুলে ফেললো সে। প্রচুর ক্লান্তি শরীরে। ভেবেছিল ক্যাম্পে পৌঁছে কয়েক ঘন্টা ঘুমাবে, কিন্তু তার ঘুম হারাম হয়ে গেল। আজ আর ঘুম আসবে না। বেহায়া মন আবারও তাকে ভাববে। ভাবতে ভাবতে ভোর হয়ে যাবে। তাঁবুর বাহিরে একলা দাঁড়িয়ে আছে নীরব। চারিদিকে অফিসাররা অবস্থান করেছে। সে একটু দূরে দাঁড়িয়ে আছে। পকেট থেকে বের করলো পার্সোনাল মুঠোফোন, ডায়াল করলো কাঙ্ক্ষিত নাম্বারে। ওপাশ থেকে রিসিভ হতেই বলল, সে এসেছিল ক্যাম্পে। ফারিন উত্তর দিল,
কে এসেছিল? আপনার ভাবি। ফারিন চমকালো। কোথায় সে? নীরব হাসলো। এসেছিল ঘুরতে, চলে গেছে। স্যার মাত্রই এলেন, জানালাম তাকে, দরজা বন্ধ করে দিয়েছেন। ফারিন চোখ মুখ কুঁচকে বলল, আপনি বড্ড মেপে মেপে কথা বলেন, সব কিছু খোলাসা করে বলুন। কিভাবে কি? সেটা তো সম্ভব না। আমাকে এখন রাখতে হবে। আমি আপনাকে জানালাম কারণ আপনি যাতে স্যারকে জানিয়ে দিতে পারেন। আমি বাবাকে জানিয়ে দিব। নীরব ঠিক আছে বলে রেখে দিল। চারিপাশে কোথাও কোনো যন্ত্র ডাকছে। নীরবের তাতে হেলদোল নেই। সে একদমে তাকিয়ে আছে অন্ধকার উঁচু নিচু রাস্তার দিকে। ধীরে ধীরে উঠে এলো কটেজের বারান্দায়। কাঠের কটেজ, রুমটা অন্ধকার। সেখান থেকে নীরবের কানে ভেসে এলো তার স্যারের নিরহ নিয়ে গাওয়া গান। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি চাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। ধ্রুব খালি গলায় গান গাইতে গাইতে কফি হাতে বারান্দায় চলে এসেছে। গাইছে, তুমি অন্য ঘরেই থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো, আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবাসি। নীরবের ছায়া দেখে ধ্রুব থেমে গেল। জিজ্ঞেস করলো, কি করছো অন্ধকারে? নীরব ধ্রুবের পাশাপাশি দাঁড়ালো। আকাশের দিকে মুখ রেখে বলল, আপনার কণ্ঠে বিরহ ঝরে পড়ছে স্যার, একটু চেষ্টা করা যায় না? ধ্রুবের চোখ মুখ শক্ত হয়ে গেল। আমি করেছি, সে ফিরিয়ে দিয়েছে। মেজর ধ্রুব মাহবুবের আত্মসম্মান নিয়ে প্রশ্ন তুলেছে। এবার আমি নয়, সে আসবে। অন্যথায় ধ্রুব মাহবুবের জীবনে নিনিকা শেখ নামে কারো অস্তিত্ব থাকলেও ধ্রুব মাহবুব সেটা ভুলে যাবে। ভুলতে পেরেছেন। ধ্রুব শক্ত করে কফির মগ চেপে ধরলো। সে আমাকে বিশ্বাস করেনি নীরব। আমাকে আমাকে কাপুরুষের সাথে তুলনা করেছে। আমি নাকি ওই সব পুরুষদের মতো যারা অধিকার দেখিয়ে বিছানায় নিয়ে যায়। সে আমাকে। ধ্রুবের কণ্ঠ রোধ হয়ে এলো। নীরব নীরবে দীর্ঘশ্বাস ছাড়লো। হাত রাখলো ধ্রুবের কাঁধে। ধ্রুব জড়িয়ে ধরলো বাচ্চাদের মতো। এই ছেলেটা তার বন্ধুর মতো। দুজনের বয়সের গ্যাপ 2 বছর, কিন্তু দুজন দুজনের সাথে থাকে সব সময়। ধ্রুব নিজের সব কথা এই ছেলেটাকেই বলে দেয় অনায়াসে। তাকে বুঝতে পারে ছেলেটা, ঠিক যেমন ধ্রুব বুঝতে পারে নীরব আয়মান গোপনে কাউকে ভালোবেসে কষ্ট পাচ্ছে তার মতো করেই। সো ফ্রেন্ড, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।